হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটাতে তোমরা প্রচুর রেসপন্স করেছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটি দেখোনি, আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিও, আর নয়তো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো এই ভিডিওতে আমি আমার মেডিকেল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো জানো যে আগের বছর থেকে এসএসসি জিডির নিয়ম প্রসেস একটু চেঞ্জ হয়েছে, মানে যারাই ফিজিক্যাল কোয়ালিফাই করবে তাদের সবাইকে নিয়েই মেডিকেল হবে। মেডিকেলের আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তো সেটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো যে কী কী ডকুমেন্ট লাগবে, তো সেই ভিডিওটাও তোমরা দেখে নিও। আমার ফিজিক্যাল হয়েছিল 23শে সেপ্টেম্বর, তো ঠিক তার পরের দিনই আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয় এবং তারপরে আমাদের ল্যাব টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। তো কল্যাণী বিএসএফ ক্যাম্প থেকে বিএসএফদের বাসে করে আমাদের ল্যাব টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখানে গিয়ে প্রথমে আমাদের ইউরিনের স্যাম্পেল নেওয়া হয়, আর ইউরিন যাতে হলুদ না হয় সেই জন্যে আগে থেকে আমাদের ক্যাম্প থেকে বলা হয়েছিল যে সবাই যেন বাসের মধ্যে বেশি করে জল খায় যাতে ইউরিন হলুদ না হয়। ইউরিন হলুদ হলে আনফিট হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমরা সবাই সেই মতো জল খেয়ে নিয়েছিলাম। এরপর আমাদের ব্লাড নেওয়া হয় ব্লাড টেস্টের জন্য, তারপরে চেস্ট মেশিনে গিয়ে আমাদের চেস্টের ফটো করানো হয়। তো এরপর আমাদের আবার বাসে করে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয়। তো সেই দিন প্রায় 7টা-8টা বেজে যায়, তাই সেদিন আর মেডিকেল করানো হয় না। তার পরের দিন আমাদের মেডিকেল করানো হয়। পরের দিন 7টায় ছিল আমাদের রিপোর্টিং টাইম, তো আমরা 7টার আগেই সেখানে পৌঁছে যাই এবং সেখানে আমাদের গ্রুপ করে বসানো হয় এবং মেডিকেলের একটি ফর্ম ফিল আপ করানো হয়। তো ফর্মটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফর্মে সেখানে বহু বিষয় উল্লেখ করতে হচ্ছিল যে তোমার নাম, তোমার পরিবারের সদস্যজন কত, তোমার কোনো রোগ আছে কি না, তোমার বাবা মা যদি মারা যান কী কারণে তারা মারা গেছে। তো সেই ফর্মটা খুবই কেয়ারফুলি ফিল আপ করতে হচ্ছিলো। তো এর মধ্যে বলে রাখি যে ফর্মে তোমরা যখন ফিল আপ করবে খুব কেয়ারফুলি ফিল আপ করবে, কারণ ফর্মে তোমার কোনো রোগ আছে কি না এগুলি কখনোই তুমি বলবে না যে আমার কোনো রোগ আছে বা আমার এই কোনো রোগ আছে। আর তোমার বাবা মা যদি কোনো রোগে মারা যান সেটাও সেখানে উল্লেখ করবে না, কারণ তোমার বাবা মার যে রোগটা হয়েছে সেইটা তোমার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে সেখানে সব কিছুই ওকে করবে, খুবই কেয়ারফুলিভাবে সেটা ফিল আপ করবে। আমরা ছিলাম 21 জন ক্যান্ডিডেট আর ডাক্তার ছিল 3 জন, তো 7জন করে আমাদের 3টে ডাক্তারের কাছে ভাগ করে দেওয়া হয়। তো আমি পড়েছিলাম সিনিয়র ডাক্তারের কাছে, যিনি বাকি 2জন ডাক্তারের থেকে একটু বয়স্ক। তো ডাক্তারকে দেখে আমি ভাবলাম যে একটু বয়স্ক ডাক্তার, তো আমাদের মতো ইয়ং ছেলেপিলেদের কথা আদৌ ভাববে কি না। যদিও উনি ছিলেন সবচেয়ে ভালো ডাক্তার, আর বাকি 2জন ডাক্তারের মধ্যে একজন ছিল মোটামুটি, আর একটা ডাক্তার ছিলেন খুবই ভালো দেখতে। তো উনি ছিলেন সবথেকে ডেঞ্জারাস, মানে হচ্ছে খুবই কম ক্যান্ডিডেটকে উনি ফিট করছিলেন। তো আমাদের মেডিকেলে প্রথমে শুরু হয় চোখের পরীক্ষা ডিস্টেন্স ভিশন দিয়ে, মানে 6 মিটার দূরে তোমাকে দাঁড় করিয়ে দেবে, তারপরে ডাক্তার পেন দিয়ে দেখাবে অক্ষর A104 ছিল, সেই A104টা ডাক্তার পেন দিয়ে দেখাবে। দাঁড়াও তোমাদের একবার দেখাই, এরকম ধরো এটা চার্ট A104 ছিল। তো 6 মিটার দূর থেকে ডাক্তারবাবু এরমভাবে দেখাচ্ছিলেন যে এই অক্ষরটা কী, এই অক্ষরটা কী, এরকম। তো আমাদের সেইটা বলতে হচ্ছিল। আর একজন ছিল ওনার অ্যাসিস্ট্যান্ট, তো উনি এরমভাবে ডান দিকের চোখ একবার ঢেকে দিচ্ছিল, তো বাঁ দিকের চোখ দিয়ে দেখে সেটা বলতে হচ্ছিল, আর একবার বাঁ দিকের চোখ ঢেকে দিচ্ছিল, তো ডান দিকের চোখ দিয়ে সেটা বলতে হচ্ছিল। তো এরম করে আমাদের গ্রুপের সবার ডিস্টেন্স ভিশন হয়ে গেল। তারপরে ডাক্তারের টেবিলে এক এক করে ক্যান্ডিডেট ডাকছিল, তো আমাকে ডাকলো, আমি গেলাম, আমাকে বসতে বলল। উনি কালার ব্লাইন্ডনেসে একটা বই ছিল, সেই বইয়ে একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছিল আর আমাকে বলতে বলছিল যে এখানে কোন সংখ্যা লেখা আছে, দিয়ে আমি বলছিলাম এরকম। আর একটা ছিল লাইন, মানে একটা লাইন রাস্তা মতো ছিল যে কোন জায়গা থেকে শুরু হয়ে কোন জায়গায় শেষ হবে, তো সেইটা আঙুল দিয়ে দেখাতে হচ্ছিল। আর একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা 2 রকম কালার দিয়ে 2 রকম নাম্বার লেখা ছিল একটা কাগজেই। তো আমি প্রথমে বলেছিলাম সে একটা নাম্বার, তারপরে আবার ঘুরিয়ে ফিরিয়ে আমাকে আবার সেই পেজে নিয়ে আসলো, তো সেখানে আমি আবার অন্য নাম্বারটা বললাম, তো তারপরে আবার ঘুরিয়ে ফিরে আবার সেই পৃষ্ঠায় নিয়ে আসলো, এবং যখন আমি আবার অন্য একটা নাম্বার বললাম, তো ডাক্তারবাবু আমাকে বলছে কুছ এক নাম্বার
बोलो। तो एरम हिंदीते बोलছিল। तो आमी हिंदीते बोललाम जे सर पिंक कलर में ए नंबर लिखा है और ग्रीन कलर में ए नंबर लिखा है। तो डाक्तार बाबू আমাকে বলছিলেন যে हाँ मैं यही सुनना चाहता हूँ तुमसे। तो সেইটা একটুখানি মজার বিষয় ছিল। তারপরে টর্চ মেরে চোখ কান নাক এইগুলো দেখছিল। তো কানটা খুব ভালোভাবে দেখছিল কল্যাণীতে, যাতে কানে যেন ময়লা না থাকে। আর দাঁত দেখার সময় আমাকে ডাক্তারবাবু বলছে কিতনে দাঁত নকলি হে। তো আমার তো দাঁতে একটা দাঁতে পুরো ক্যাভিটি হয়ে ক্ষয়ে গেছিলো। তো সেই দাঁতটা আমি নতুন লাগিয়ে নিয়ে গেছিলাম আমাদের বাড়ি থেকে, মানে বাড়ির এখান থেকে একটা ডাক্তারের কাছ থেকে। তো আমি ডাক্তারবাবুকে বললাম যে মেরা এ দাঁত নকলি হে। তো ডাক্তারবাবু সেটা দেখলেন এবং কিছুই বললেন না। আর বাকি আমি দাঁত এমনি পরিষ্কার করে গেছিলাম। এরপর একটা বই দিল আমাকে এবং সেখানে হিন্দি ও ইংলিশ দুটোই লেখা ছিল। তো যে কোনো একটা লেখা আমাকে পড়তে বলছিল। তো হিন্দিতে যতই পরীক্ষা দিই ইংলিশের মতো গড়গড় করে তো আর হিন্দি বলতে পারবো না, তাই ইংলিশ লেখাটাই আমি পড়ছিলাম। তো পরে বুঝতে পারলাম যে তোতলামি ওটা চেক করছিল, যে কোনো লাইন পড়তে গিয়ে তোতলায় নাকি বা এরকম কিছু। এরপর আমার নিজের সম্বন্ধে কিছু কথা উনি বলতে বললেন। তো সেটা আমি ইংলিশেই বলছিলাম, আর না হলে হিন্দিতে বললেও হবে। এরপর আমাকে বেশ কয়েকবার জাম্প করতে বলল। তো প্রায় 20-30 বার জাম্প করলাম। তারপর ডাক্তারবাবু টেথোস্কোপ দিয়ে আমার হার্টবিটটা শুনছিলেন। তো উনি খুব ভালোভাবে আমার হার্টবিটটা শুনছিলেন। তো আমি বুঝে গেছিলাম যে ওনার কিছু হয়তো ডাউট হচ্ছে আমার হার্টবিট নিয়ে। তো যাই হোক, হার্টবিট চেক করার পর আমাকে গিয়ে বসতে বললেন। তো আমরা গিয়ে বসলাম। তারপরে ডাক্তারবাবু এসে বললেন যে সবাই গ্রুপে অনুযায়ী সবাই দাঁড়াতে লাইন করে, দিয়ে আমরা দাঁড়ালাম। তো ডাক্তারবাবু আমাদের একটা পেন দিলেন, দিয়ে বলছিলেন যে সবাই সবার আইডেন্টিটি মার্ক করো। মানে আমি আর একজনের কোনো আইডেন্টিটি মার্ক, মানে কারো তিল আছে বা কাটা দাগ আছে সেইগুলো গোল করতে বলছিলেন। তো 2-3টে এরকম করতে বলছিলেন। তো আমাকে পাশের একটা বন্ধু করে দিল, তো আমি পাশের জনের বন্ধুর করে দিলাম। এরপর ডাক্তারবাবু আমাদের সামনে দিয়ে পিছন দিয়ে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছে যে কারোর কোনো কিছু আছে নাকি। তারপরে ডাক্তারবাবু আবার আমাদের বললেন যে হাত সোজা করে দাঁড়াতে। তো এরমভাবে হাত সোজা করে আমি দাঁড়ালাম। তো ডাক্তারবাবু ক্যারি অ্যাঙ্গেল তখন চেক করছিল। তো আমাকে নর্মাল হাত ধরে দেখে ছেড়ে দিল। আর যাদের ডাউট হচ্ছিল তাদের চাঁদা ছিল একটা, সেই চাঁদাটা এইখানে বসাচ্ছিল, বসে সেই অ্যাঙ্গেলটা দেখছিল। তারপর আমাদের পিছনের পা তুলে দাঁড়াতে বলল, দিয়ে উনি পিছন থেকে গিয়ে পায়ের পাতা দেখছিলেন, মানে ফ্ল্যাট ফুট চেক করছিলেন। তো আমাদের ডাক্তারটা খুবই ভালো ছিলেন, উনি চোখ দিয়ে দেখেই বলে দিচ্ছিলেন। আর অন্যান্য ডাক্তাররা কিন্তু জলে ছাপ দিয়ে ফ্ল্যাট ফুটটা চেক করছিল। তারপরে আমাদের সবাইকে বললেন জাম্প করতে আবার। তো আমরা সবাই জাম্প করলাম। তারপরে উনি পিছন থেকে এসে ভেরিকস ভেন কারোর দেখছিলেন যে ভেরিকস ভেন কারোর আছে নাকি। তারপর আমাদের সোজাভাবে দাঁড়াতে বলল এবং দাঁড় করিয়ে উনি নকনি চেক করছিলেন। তো আমার নকনি ছিল না, আমি বাড়িতেও জানতাম। এরপর আমাদের ওখানে সব ক্যান্ডিডেটদের বলছেন যে হাঁটতে, মানে সোজাভাবে হাঁটছি কিনা সেইটা চেক করছিল। তো তারপরে আবার আমাদের বসতে বললো। তো আমরা গিয়ে বসেছিলাম। এরপর আবার ডাক্তারবাবু আমাকে ডাকলো। তো আমি ডাউটে ছিলাম যে আমার হার্টবিটে কিছু হয়তো উনি খুঁজে পেয়েছে হয়তো। তো ওখানে আবার গিয়ে আমাকে জাম্প করালো। তারপর আবার টেথোস্কোপ দিয়ে হার্টবিট চেক করছিল। তো এরকম চেক করলো। চেক করার পর আমি তো ভাবলাম যে মনে হয় রিমেডিক্যাল দেবে। তো আমাকে গিয়ে আবার বসতে বলল এবং ডাক্তাররা টিফিনে চলে গেল। তো আমাদেরও কিছু টিফিন করার জন্য ওনারা বলেছিলেন। তো আমরা টিফিন করছিলাম আর মানে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম যে কার কী ডাউট করেছে। তো আমার হার্টবিটে ওরকম হচ্ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো রিমেডিক্যাল দেবে। তো দেখা যাক কি হয়, এই ভাবছিলাম। টিফিন থেকে এসে আমাদের শুরু হলো প্রাইভেট পার্ট চেকিং। তো 3 জন করে টেন্টের মধ্যে ডাকছিল এবং টেন্টের 3 কোণায় 3 জনকে মুখ ঘুরে দাঁড়িয়ে করে দিয়েছিল যাতে কেউ দেখতে না পারে। তো 3 কোণায় 3 জনকে দাঁড়িয়ে দিয়ে তারপরে আমাদের আন্ডারওয়্যার খুলতে বলল। তো আমরা আন্ডারওয়্যার খুললাম এবং নর্মালি উনি প্রাইভেট পার্ট চেক করছিলেন যে কারো হাইড্রোসিল আছে নাকি, কারো পাইলস আছে নাকি, এরকমই নর্মালভাবেই খুব নর্মালভাবে চেক করেছিল প্রাইভেট পার্ট। তো প্রাইভেট পার্ট চেক হয়ে যাওয়ার পর যাদের যাদের মধ্যে ডাউট হচ্ছিল তাদের আবার ডাকছিল। তো আমাকে আবার ডাকলো, আবার জাম্প করালো, আবার টেথোস্কোপ দিয়ে হার্টবিট চেক করছিল। তো এবার আর একটা ডাক্তার নয়,
দুটো ডাক্তারও এসেছিল এবং 3 জন মিলে আমার হার্টবিট চেক করছিল। তো ওনারা কথাবার্তা বলছিলেন যে ইসিজি করাবেন বা এরকম কিছু। তো আমি তো ভেবে নিয়েছিলাম যে রিমেডিক্যাল শিওর। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো এরপর অনেকক্ষণ বসিয়ে রেখে ওনারা রিপোর্ট তৈরি করছিলেন। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমাদের সব ক্যান্ডিডেটদের একটা টেন্টের মধ্যে গিয়ে বসতে বললেন। তো আমরা টেন্টের মধ্যে গিয়ে বসছিলাম এবং সবাই বন্ধুদের মধ্যে একটা আলোচনা করছিলাম যে কার কী পয়েন্ট দিয়েছে, কে ফিট হবে, ফোন করছিলাম বাড়িতে, এরকম গল্প করছিলাম। প্রায় সন্ধ্যে 7টা নাগাদ বেজে যায়। তারপরে আমাদের ডাকা হয় অফিসের মধ্যে এবং একটি স্যার এসে বললেন যে যাদের যাদের নাম ডাকবো তারা এই সাইডে এসে দাঁড়াবে। তো এরকম করে সবার এক এক করে নাম ডাকছে। আমার নাম তো ডাকলো না। আমি ভাবলাম যে আমার রিমেডিক্যাল তো দেবেই, তো আমার নাম তো এরকম ডাকলো না। তো আমি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো তারপরে উনি নাম ডাকা শেষ হয়ে যাওয়ার পর যে বললেন যাদের যাদের নাম ডাকিনি তারা ফিট, আর যাদের যাদের নাম ডেকেছি যে তারা রিমেডিক্যাল। তো সেইটা শোনার পর মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস জেগে গেছিলো যে ফাইনালি ডাইরেক্ট ফিট হলাম। আর যারা যারা রিমেডিক্যাল হয়েছিল তারা খুবই কান্নাকাটি করছিল। আমার হলে হয়তো আমিও সেই রকমই করতাম। তো তারপর ওনারা খুব মোটিভেশন দিলেন আমাদের যে তোমাদের জয়েনিং হয়ে যাওয়ার আগে পর্যন্ত যেন কোনো পুলিশ কেস বা অ্যাক্সিডেন্ট না হয়, তোমরা যেন সবাই সুস্থ থেকো। তো আমরা সবাই আলোচনা করছিলাম যে কার কত নাম্বার আছে। তো তারপর 8টা 9টা নাগাদ আমাদের ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়।